আমরা বাসায় চলে আসলাম। আমি বাসায় যাওয়ার পর হঠাৎ খেয়াল করলাম আমার পেট থেকে একটা আওয়াজ আসছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমাকে কেউ যেন বলছে, মা, সাবধানে। ঠিক এই মুহূর্তেই আমি খেয়াল করলাম সামনে পানি পড়ে আছে, আর আমার পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি বেশ অবাক হলাম এটা ভেবে যে তার মানে আমার পেটের বাচ্চাটা সব জানে কি হচ্ছে না হচ্ছে। এরপর একদিন কাটতে লাগলো। চন্দ্রাবতীকে এবার কেন জানি না নিজের মেয়ের মতো মনে হতে লাগলো। মনে হতে লাগলো মাতৃত্বের সুখটা পেয়েছি। এই মাতৃত্বের সুখের জন্য কত কাল অপেক্ষা করেছি। সৃষ্টিকর্তা আজকে যেন আমার সব ইচ্ছা পূর্ণ করেছে। চন্দ্রাবতীর সাথে মাঝে মাঝে একা একা কথা বলতাম। মনে হতো সে আমার সব কথা বুঝছে, আমার কথার জবাব দিচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আমি আর অরণ্য সেটা ঠিক করে নিতাম। চন্দ্রাবতীকে এখন আমার নিজের মেয়েই মনে হয়। মনে হয় চন্দ্রাবতী কোনো অসাধারণ মেয়ে না, চন্দ্রাবতী আমার মেয়ে। দিনের পর দিন কাটতে লাগলো, আর চন্দ্রাবতীর প্রতি আমার মায়া বাড়তে লাগলো। দেখতে দেখতে 7টা মাস কেটে গেল। হুট করে আমি আমার পেটে প্রবল ব্যথা অনুভব করতে লাগলাম। অরণ্য তখন অফিসে ছিল। আমি এখন কি করব বুঝতে পারছিলাম না। অরুণকে ফোন দিয়ে বললাম, অরণ্য, অরণ্য, আমার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বাসায় আসো। অরণ্য বেশ চিন্তিত হয়ে জবাব দিয়ে বলল, তুমি ডাক্তার সাইমাকে কল দাও, আমি যত তাড়াতাড়ি পারছি আসতেছি। আমি অরণ্যর ফোনটা কেটে দিলাম, সাইমাকে কল দিলাম। ডাক্তার সাইমাকে বললাম, আমার খুব পেটে ব্যথা হচ্ছে, আপনি একটু আসুন। ডাক্তার সাইমা আমাকে বললেন, আমি আসতেছি, আপনি চিন্তা করবেন না। আমি ফোনটা কেটে ব্যথায় চিল্লাতে লাগলাম। চারিদিকে খেয়াল করলাম প্রচন্ড ঝড় হচ্ছে। অরণ্য আমাকে কল দিয়ে বলল, অধরা, তুমি ঠিক আছে তো? আমি ব্যথায় অরণ্যর কথার জবাবও যেন ঠিক করে দিতে পারছিলাম না। শুধু বললাম, আমার আমার কষ্ট হচ্ছে খুব, তুমি বাসায় আসো। অরণ্য আমাকে বেশ চিন্তিত হয়ে বলল, একটু ধৈর্য ধরো অধরা, চারিদিকে খুব ঝড় হচ্ছে, বের হওয়ার মতো কোনো উপায় পাচ্ছি না। কি করব আমি বুঝতেছি না। তুমি চিন্তা করো না, আমি যেভাবে পারছি আসতেছি। এই বলে অরণ্য ফোনটা কেটে দিল। আমি কি করব কিছুই যেন বুঝতে পারছি না। ডাক্তার সাইমাকে ফোন দিতে গেলাম, কোনোভাবেই ওনার ফোন কল ঢুকছে না। প্রতিবারেরই ওনার ফোন থেকে নট রিচেবল আওয়াজটা আসছে। আমি এবার বেশ হতাশ হয়ে গেলাম, কি করব বুঝতে পারছিলাম না। ব্যথায় আমার শরীরটা কুকড়ে মুচড়ে যাচ্ছিল। ব্যথা চোটে আমি ফ্লোরে পড়ে এপাশ ওপাশ হতে লাগলাম। কোনোভাবেই ব্যথা আমার কমছিল না। বাইরে খেয়াল করে দেখলাম চারপাশ অন্ধকার হয়ে গেছে, ঝড়ে যেন গাছপালা সব উপড়ে পড়ছে। অরণ্য এবং ডাক্তার সাইমা কারো কাছেই ফোন ঢুকছে না। এবার নিজেকে অনেক অসহায় মনে হতে লাগলো। ব্যথায় আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। ব্যথা সহ্য করতে না পেরে আমি ঘরের সমস্ত জিনিস ওলট পালট করতে লাগলাম। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে লাগলাম। আমার মনে হচ্ছে এইবার আমার পাশে কেউ বসে আছে। বুঝতে পারছি না কে বসে আছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে গেল। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম টেরই পাইনি। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম চারিদিকে সব আলোকিত হয়ে গেছে, ঝড়ও কমে গেছে, আর আমার পেটের ব্যথাটাও কমে গেছে। পেটে হাত দিয়ে খেয়াল করলাম পেটটা আর ফোলা নেই। তার মানে চন্দ্রাবতী জন্ম নিয়েছে। কিন্তু চন্দ্রাবতী কোথায়? কোথাও তো বাচ্চার কান্নার শব্দ পাচ্ছি না। বুকের ভেতরটা হু হু করতে লাগলো চন্দ্রাবতীকে দেখার জন্য। হুট করে মাথার কাছে কিছু একটা স্পর্শ অনুভব করতে লাগলাম। মাথার কাছে চোখ ফিরিয়ে যা দেখলাম তা দেখে মাথাটা যেন আরো ঘুরিয়ে এলো। এ তো সেই মমের পুতুলটার মতো দেখতে, যে পুতুলটা আমি স্বপ্নে বারবার দেখেছি। আর সবচেয়ে বেশি অবাক হয়েছি এটা দেখে যে একটা 7 মাসের সদ্য জন্ম নেওয়া নবজাতক বসে আছে।
আমার মাথাটা আস্তে আস্তে ঘুরতে লাগলো। আবার কখন জ্ঞান হারালাম বুঝতে পারলাম না। দুইবার জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমার পাশে ডাক্তার সাইমা আর অরণ্য বসে আছে। আমি অরণ্য আর ডাক্তার সাইমাকে দেখে কিছুটা স্বস্তি পেলাম। মনে হলো মনের জোরটা আরও বেড়ে গিয়েছে আমার। পাশে খেয়াল করে দেখলাম চন্দ্রাবতী শুয়ে আছে। মনটা বেশ প্রশান্ত হলো চন্দ্রাবতীকে এভাবে দেখে। আমি অরণ্যকে কাছে পেয়ে অরণ্যর হাতটা ধরেই বললাম, চন্দ্রাবতীকে আমি যখন প্রথম দেখেছিলাম তখন দেখেছিলাম চন্দ্রাবতী আমার পাশে বসে আছে। এরকম কেন হচ্ছে অরণ্য? অরণ্য একটু শান্ত হয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, অধরা, আমি জানি তুমি চন্দ্রাবতীকে নিজের মেয়ের মতো ভাবতে শুরু করেছ। বাস্তবতা যত কঠিনই হোক, তোমাকে এটা মেনে নিতেই হবে যে চন্দ্রাবতী কোনো সাধারণ মেয়ে না। এটা একটা অতৃপ্ত আত্মা। আর চন্দ্রাবতীর এরকম বসে থাকাটা তো তোমাকে স্বাভাবিকভাবেই নিতে হবে। অধরা, অধরা, আপাতত 7 দিন এ বাসা থেকে আমরা কেউই বের হতে পারবো না। আমি কিছুটা অবাক হয়ে অরণ্যকে বললাম, বাসা থেকে বের হতে পারবো না কেন? কারণ প্রফেসর বিশ্বাস নিষেধ করেছে। এতে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু ডাক্তার সাইমা কোথায় থাকবে? আমাকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। ডাক্তার সাইমা বলল। পাশ থেকে অরণ্য বলে উঠল, ওনাকে পাশের রুমটায় থাকতে দিলেই হবে। আপাতত তুমি কিছু খেয়ে নাও, অনেকক্ষণ যাবৎ কিছু খাও না। আমি একটু স্বস্তি নিয়েই বললাম, কিন্তু চন্দ্রাবতী কি খাবে? অরণ্য হতাশ হয়ে বলল। রক্ত। অরণ্যর এরকম জবাব শুনে আমি বেশ চমকে গেলাম আর অর্ণকে জিজ্ঞাসা করলাম, রক্ত খাবে মানে? হ্যাঁ চন্দ্রাবতী জন্ম নিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। ও কোনো সাধারণ মেয়ে না, এটা কেন ভুলে যাও ধরা। ওকে ওর মতো থাকতে দাও। পাশ থেকে চন্দ্রাবতী জবাব দিয়ে বলল, আমাকে আমার মতো থাকতে দাও মা, আমাকে বিরক্ত করো না। সদ্য জন্ম নেওয়া বাচ্চার মুখে এমন জবাব শুনে আমি চমকে গেলাম। কিন্তু চমকে গেলেই বা কি, সত্যি তো এটাই, ও কোনো মানুষ না। কিন্তু এতদিন পেটে নিয়ে ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম আমি। একটা মায়াও ওর প্রতি আমার কাজ করে। কিন্তু বাস্তবতা এটাই, ও আমার মেয়ে না, ও একটা আত্মা। আমি উঠে কিছু খেয়ে নিলাম। একদিন পার করলাম, পরদিন খেয়াল করলাম চন্দ্রাবতী চন্দ্রাবতী হাঁটছে আর হেঁটে অরণ্যর কাছে এসে অরণ্যর দিকে তেড়ে আসছে। অরণ্যকে আঘাত করতে থাকলো। আমি চন্দ্রাবতীকে ধরলাম, সাথে সাথে চন্দ্রাবতী বেশ শান্ত হয়ে গেল। 7টা দিন আমাদের এই বাসার ভেতর পার করতে হবে। জানি না এই 7টা দিনে আর কি কি ঘটবে। আজ সারাদিন আমি খেয়াল করলাম চন্দ্রাবতী বারবার অরণ্যর দিকে তেড়ে যাচ্ছিল। এই কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। 7টা দিন এভাবে পার করলাম। রাত 3টায় খেয়াল করলাম ডাক্তার সাইমা দরজায় নক করছে। আমি আর অর্ণ তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। খেয়াল করলাম ডাক্তার সাইমা বেশ ভয় পেয়ে আমাদের বলছে। ডাক চন্দ্রাবতী। নামটা বলেই চুপ হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, চন্দ্রাবতী কি করেছে? চন্দ্রাবতীতে দেখে মনে হচ্ছে 7 বছরের একটা বাচ্চা। ওর কাছে যেতেই ওর চোখগুলো কেমন জানি ঝলসে যাচ্ছিল। ডাক্তার সাইমার কথাগুলো শুনে আমি আর অরণ্য চন্দ্রাবতীর কাছে গেলাম। গিয়ে দেখলাম চন্দ্রাবতী দোলনায় বসে দোল খাচ্ছে আর ওকে দেখে 7 বছরের বাচ্চার মতো লাগছে। আর অরণ্যকে দেখেই অরণ্য দিকে তেড়ে এসে হাতে কামড় বসিয়ে দিল। আমি চন্দ্রাবতীকে ধরে সরাতে নিলাম, সাথে সাথে চন্দ্রাবতী আবার স্পর্শ পেয়ে শান্ত হয়ে গেল। একের পর এক কাহিনী, একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে 7টা দিন পার করলাম আমরা। 7টা দিনে শুধু একটাই খেয়াল করলাম, চন্দ্রাবতী অরণ্যকে বারবার আঘাত করতে চেয়েছে। আমি অরণ্য আর ডাক্তার সাইমার কারণ বুঝতে পারছিলাম না। অপরদিকে 7 দিনে চন্দ্রাবতীকে এখন দেখলে মনে হয় সে এক 12 বছরের কন্যা। আমরা সময় নষ্ট না করেই প্রফেসর বিশ্বাসের কাছে গেলাম। গিয়ে দেখলাম প্রফেসর বিশ্বাস সেই আগের মতোই চেয়ারে বসে সিগারেট টানছে আর আমাকে দেখে বলছে,
আরে মিসেস অধরা, তা আপনার মেয়ে তো দেখি অনেক বড় হয়ে গিয়েছে। আমি কিছুটা বিরক্ত হয়ে জবাব দিলাম, হেয়ালি না করলে কি আপনার ভালো লাগে না? হুট করে পাশ থেকে চন্দ্রাবতী বলে উঠল, আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনাকেও আমি ছাড়বো না প্রফেসর বিশ্বাস। প্রফেসর বিশ্বাস হেসে বলল, আমি কেন তোমার কাজে বাধা দেব? আমি বরং তোমাকে সাহায্য করব বোকা। খেয়াল করলাম চন্দ্রাবতী এবার বেশ খুশি। ঠিক এই মুহূর্তে প্রফেসর বিশ্বাস কি একটা যেন চন্দ্রাবতী নাকে ধরলো, আর চন্দ্রাবতী নিস্তেজ হয়ে পড়ে গেল। আমি তখন প্রফেসর বিশ্বাসকে 7 দিনের ঘটে যাওয়া সব ঘটনা বললাম। প্রফেসর বিশ্বাস এবার আমাদের বসিয়ে আগের মতো পাশের রুমটায় গেলেন, আর কিছুক্ষণ পর ফেরত আসলেন আর বললেন, মিসেস অধরা, চন্দ্রাবতী এখন প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সুখী এখন চন্দ্রাবতীকে কোনো নির্দেশনা দেয়নি, তাই চন্দ্রাবতী এখন প্রতিশোধ নেওয়া শুরু করেনি। তাই চন্দ্রাবতী প্রতিশোধ প্রবণ হওয়ার আগেই চন্দ্রাবতীকে শেষ করতে হবে। চন্দ্রাবতীকে শেষ করার কথা বলতে নিজের বুকের যেন একটা চরম আঘাত পেলাম মনে হচ্ছে। কেন জানি না চন্দ্রাবতীর প্রতি একটা অদ্ভুত মায়া কাজ করে সব সময়। মনে হয় চন্দ্রাবতী আমার মেয়ে, কিন্তু মায়া কাজ করলেও বাস্তবতার সাথে তা হেরে গিয়েছে। তাই প্রফেসর বিশ্বাসকে বললাম, কিন্তু চন্দ্রাবতী বারবার অরণ্যকে আঘাত করতে চেয়েছে কেন? এর কি কোনো উত্তর আপনি জানেন? প্রফেসর বিশ্বাস জবাব দিলেন, চন্দ্রাবতী এখনও আপনাকে মা মনে করছে, ভাবছে আপনি সুখী, আর অরণ্যকে সে তার পিতা ভাবছে, তাই সে বারবার অরণ্যকে আঘাত করছে। আর এজন্য আপনি স্পর্শ করায় চন্দ্রাবতী শান্ত হয়ে যাচ্ছে, কারণ সে আপনাকে মা ভাবছে। আমাদের যা করতে হবে চন্দ্রাবতী জ্ঞান ফেরার আগে, আর আমরা যদি চন্দ্রাবতীর জ্ঞান ফেরার আগে কিছু করতে না পারি, তাহলে হয়তো চন্দ্রাবতীর হাতে অরণ্যের মৃত্যু ঘটবে। তাই যা করার চন্দ্রাবতী জ্ঞান ফেরার আগে করতে হবে। আজকের দিনের প্রথম প্রহর কেটে গেলে শেষ প্রহরে চন্দ্রাবতী অনেক শক্তিশালী হয়ে যাবে। আমি ভয় পেয়ে প্রফেসর বিশ্বাসকে বললাম, এটা থেকে রক্ষা পাওয়ার উপায় তো বলেন একটা, কি করতে হবে বলেন? আমি অরণ্যকে হারাতে চাই না। প্রফেসর বিশ্বাস একটু নিস্তুপ হয়ে বলেন,